নমস্কার সকল দর্শককে আজকের ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃহস্পতির শতভিষা নক্ষত্রে প্রবেশ। আপনারা হয়তো ভাবতে পারেন অনেকে যে আলোচনাটা আমি অনেক আগে করছি, কারণ ঘটনাটা ঘটবে অ্যাকচুয়ালি সামনের বছরে। কিন্তু আমি আলোচনাটা এই কারণেই করছি কারণ বৃহস্পতি রিলেটেড কিছু প্রশ্ন আমার কাছে এসছে, তার মধ্যে এটি একটি প্রশ্ন। বহু মানুষ জানতে চেয়েছেন যে শতভিষা নক্ষত্রে এই বছর যখন বৃহস্পতি 8°5'7" গিয়ে বকরি হয়েছিল গত 20 জুন 2021 সালে, তখন বৃহস্পতি জাস্ট শতভিষা নক্ষত্রের প্রথম চরণে প্রবেশ করেছিল। প্রবেশ করে 6°40' পর থেকে শতভিষা নক্ষত্র শুরু হয় এবং কুম্ভ রাশির 20° পর্যন্ত এর বিস্তার হয় 13°20'। তো এর একেবারে প্রথম চরণের একদম মাঝামাঝি অংশ পর্যন্ত বৃহস্পতি সবেমাত্র গিয়ে উঠেছিল আর কি। তারপরেই বকরি হয় এবং নেমে আসে। আমি তখন একটা আলোচনা করেছিলাম এই টপিকের উপরে, কিন্তু বর্তমান যে আলোচনাটা করব সেটা বৃহস্পতির একেবারে সমান্তরাল গতিতে থাকবে এবং এই ঘরে বৃহস্পতি আর কামব্যাক করবে না, অর্থাৎ অ্যাকুয়ারিসে। সুতরাং এর গোচর ফলটা একটু ডিফারেন্ট হবে এবং নক্ষত্রের উপরেও একটা আলোচনা করব। আপনাদের বলেছিলাম যখন যখন নতুন নক্ষত্র আসবে সেই নক্ষত্র নিয়েও বলে দেব। তো এই রিলেটেড বহু মানুষ প্রশ্ন করেছেন, আর এর সাথে কিছু অ্যান্সিলিয়ারি কোয়েশ্চেনও আছে, তো সেগুলোকেও আমি বলে দেওয়ার চেষ্টা করব আজকের অনুষ্ঠানে। আলোচনা শুরুর একদম প্রাক্কালে আপনাদের বলে রাখি, আপনারা দয়া করে ভিডিও শেয়ার করবেন এবং প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইব করতে পারেন। আরও একটা কথা বলে রাখি, বহু মানুষ আমাকে প্রশ্ন করেন, কিন্তু সেই সব প্রশ্নের উত্তর আমি জানতে পারি না। তার কারণ আপনারা ইউটিউবেই এই চ্যানেলেই অধিকাংশ প্রশ্ন করেন। তো যদি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় তাহলে সেটা আমাকে চেষ্টা করবেন আমার নর্মাল মেসেজ করা, কারণ ইউটিউব আমি খুব একটা যে ফলো করি তা নয়, আর হোয়াটসঅ্যাপও এত সংখ্যায় আসে যে সেখান থেকে কাউকে আলাদা করে বাছাটা খুব মুশকিল হয়ে যায়। বলে দয়া করে যদি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে তাহলে আমাকে SMS করতে পারে। আমি চেষ্টা করি আমার সাধ্যমতো সেই প্রশ্নের উত্তর দেওয়ার, দেরি হলেও আমি চেষ্টা করি উত্তর দেওয়ার। তো যাই হোক, আমি আলোচনার একদম শুরুতে চলে যাই। আপনারা সবাই জানেন, আগের দিন আলোচনাতেই বলেছি যে আগামী 20 নভেম্বর বৃহস্পতি কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং আস্তে আস্তে কিছু দিনের মধ্যেই পূর্ণ গতি নিয়ে নেবে এবং এভাবে নিতে নিতে আগামী বছরের 2রা জানুয়ারি সকাল 9:40 বৃহস্পতি 6°40' প্রবেশ করবে। প্রবেশ করে সে শতভিষা নক্ষত্রকে আর কি পাওয়া শুরু করবে সেই সময় থেকে, এবং সেটা এক্সটেন্ডেড হবে 2রা মার্চ সকাল 6:38 পর্যন্ত। এই সময় বৃহস্পতির যে গোচরটা থাকবে সেটা 6°40' থেকে 20°র মধ্যে কনক্লুডেড হবে। তো এই পুরো সময়টা বৃহস্পতি শতভিষা নক্ষত্রকে ভোগ করবে। তো এটা আমি একদম ইনিশিয়াল বলে রাখলাম। আমি নক্ষত্রের সাথে গ্রহের যে এফেক্টটা সেটা আমি লাস্টে ডেরিভেশনটা করব। আগে আমি নক্ষত্রটা সম্পর্কে একটু বলি। শতভিষা নক্ষত্র নাম শুনেই আপনারা বুঝতে পারেন যে বহু চলতি ভাষায় লোকে বলে শত ভেষজের গুণ আছে এর মধ্যে। অ্যাকচুয়ালি ভেষজের গুণ কতটা আছে সেটা সম্পর্কে মুনি ঋষিরা খুব একটা ডিকোড করেননি, কিন্তু নামটা দিয়েছেন। এই নামটা অ্যাকচুয়ালি সবকটা নক্ষত্র, কিছু নক্ষত্র ব্যতিরেকে আমরা আমাদের আলোচনায় অনেকবার বলেছি যে নক্ষত্রগুলো একটা কনস্টিলিয়েশন তৈরি করে, অর্থাৎ একটা নক্ষত্রপুঞ্জ তৈরি করে। সেই নক্ষত্রপুঞ্জের মধ্যে অনেক সময় একাধিক নক্ষত্র থাকে। সেই একাধিক নক্ষত্র নিয়ে একটা শেপ তৈরি করে। সেই শেপটাও কিছুটা ইন্ডিকেটিভ হয় সেই নক্ষত্রের যে অ্যাকচুয়াল যে প্রকৃতি, নেচার, সেটার উপরে ইন্ডিকেটিভ হয়। এরকম বিভিন্ন আলোচনা আমরা করেছি গত। তো যাই হোক, শতভিষা নক্ষত্রের যেটা শেপ হয় সেটা একটা সার্কেলের মতো, যার মধ্যেখানটা একটা সার্কেল কীরকম হয়, মধ্যেখানটা ফাঁকা থাকে
আমরা মানে একদম কাল্পনিকভাবে তার একটা বৃত্ত ধরে, মানে তার একটা কেন্দ্র ধরে নিই কাল্পনিকভাবে, এবং সেখান থেকে তার ব্যাসার্ধ মানে ডায়ামিটার, রেডিয়াস, এগুলো আমরা মেজারমেন্ট করি। তো যেটা সমস্যা যেটা হয় সেটা হচ্ছে শতভিষা নক্ষত্র শুধু একটা রিং শেপড, মেয়েদের যেরকম একটা ব্যাঙ্গেলস হয় না, চুড়ি যেরকম বালা যেরকম হয় সেরকম একটা শেপ হয়, এবং একদম তার পেরিফেরিয়াল স্টেজ বরাবর নক্ষত্রগুলো অবস্থান করে, এবং 100টা নক্ষত্র মিলে এই কনস্টিলিউশনটা তৈরি করে। সেই কারণেও একে অনেক সময় শতভিষা নক্ষত্রও বলা হয়। তো যাই হোক, এর মধ্যে কিছু মেডিকেল গুণ আছে, সেটা আমি আলোচনার পরবর্তীকালে বলবো। তো যাই সেটা যখন আসবে তখন বলবো। এর কিছু সিনোনিমস আছে আর কি, যেরকম জম হচ্ছে সিনোনিম একটা, শততারকা এর একটা সিনোনিম। শততারকা দেখে বুঝতেই পারছেন যে 100খানা তারা মিলে এই নক্ষত্রপুঞ্জ কনস্টিলিউশনটা তৈরি করেছে। এবং সার্কেল শেপটা দেখেও বুঝতে পারছেন যে একটা সার্কেল শেপ, কিন্তু অবশ্যই বাউন্ডেড, এরকম নয় যে সেটা মধ্যেখান থেকে কোথাও একটা সেমি সার্কেল বা শুধুমাত্র একটা কার্ভেচার, এরকম নয়। বাউন্ডেড মানে তার মধ্যেখানে একটা অংশ রয়েছে, কিন্তু অংশটা কিন্তু এমটি, ইন অল অ্যাসপেক্ট এমটি। তো সেই এমটি সার্কেলে তার একটা সিগনিফিকেন্স আছে এই এমটিনেসের। তো সেটাও আমরা এই আলোচনার খানিকক্ষণের মধ্যেই প্রবেশ করব। এই নক্ষত্রের বিস্তার 306°40' থেকে 320° পর্যন্ত। কালপুরুষের যদি একদম 1° থেকে, অর্থাৎ ঘরগুলোকে ইরেসপেক্টিভলি আমরা যদি ইরেজ করে বলি, তাহলে এর মধ্যে বিস্তার লাভ করে। এবং যদি প্রিসাইজলি কুম্ভ রাশির ক্ষেত্রে বলি, তাহলে কুম্ভ রাশি 6°40' থেকে সে বিস্তার লাভ করে মোটামুটি 20° পর্যন্ত। এটা হচ্ছে তার বিস্তার। ক্ষমা করবেন, একটা ডিস্টার্ব হচ্ছিল। তো এটা হচ্ছে বিস্তারের অংশ, 6°40' থেকে 20° পর্যন্ত। এটা সোললি কুম্ভ রাশির ক্ষেত্রে। 4টে নবাংশ, প্রত্যেকটা নক্ষত্রেই 4টে করে নবাংশ থাকে। নবাংশগুলো হচ্ছে মেষ থেকে মীন পর্যন্ত। তো এই নবাংশগুলো দেখুন, এটা হচ্ছে বৃহস্পতির, এর মধ্যে 2টো নবাংশ রয়েছে এবং 2টো শনির নবাংশ রয়েছে। তো নক্ষত্রের দিক থেকে হয়তো রাহুর নক্ষত্র হতে পারে, শতভিষা অফকোর্স রাহুর শেষ নক্ষত্র কালপুরুষের, কিন্তু এই নক্ষত্রের মধ্যে যে নবাংশগুলো থাকে সেই নবাংশগুলো প্রত্যেকটা স্পিরিচুয়াল নবাংশ। অন্তত বৃহস্পতি, দ্য প্রাইমারি লেভেল অফ স্পিরিচুয়ালিটি, যেখানে মেটেরিয়াল জ্ঞান আপনাকে দেবে, সেই জ্ঞানটা আস্তে আস্তে আপনাকে শেষের দিকে এসে স্পিরিচুয়াল পাথের একেবারে প্রথম পেডিস্টালে নিয়ে যাবে। তারপরে স্যাটার্ন, অন্তিম স্পিরিচুয়ালিটি, এবং তারপরে আবার বৃহস্পতি। তো এ একদম টোটালি দুটো প্রায় সম্পূর্ণটা মেটেরিয়াল এবং কোয়াসি স্পিরিচুয়াল, এবং মধ্যবর্তী দুটো স্পিরিচুয়াল রুম নিয়ে অবস্থান করছে। কিন্তু নক্ষত্রটি রাহুর, এই হচ্ছে রাহুর একটা ডাইকোটমিক্যাল ক্যারেক্টার। এখানে আপনাকে রাহু সম্পর্কে বলতেই হবে। রাহু তো একটা সিউডো প্ল্যানেট, বহুবার আলোচনা করা হয়েছে। রাহু কোনো গ্রহ নয়, কোথাও তার অবস্থিতি নেই, কেউ তাকে দেখতে পায় না, কিন্তু রাহুর প্রভাব আমরা অনুভব করি। যেরকম এই ঘরে হাওয়া আছে, আমি নিঃশ্বাস নিচ্ছি, কিন্তু কেউ দেখতে পাচ্ছেন না, আমিও পাচ্ছি না, ঠিক সেরকমই রাহুর অবস্থান বোঝা যায় না, কিন্তু তার ফল বোঝা যায়। রাহু মানে, কিন্তু আমি রাহু কেতুকে ইনক্লুড করেই বলছি, আলাদা করে কেতুর ক্ষেত্রে ভাববেন না, রাহুর দেহাংশই হচ্ছে কেতু। তো সেক্ষেত্রে রাহুর যেটা কাজ, প্রথম কাজ হচ্ছে, রাহু সব কাজ করতেই চেষ্টা করে, কিন্তু কোনো কাজই তার মধ্যে সম্পূর্ণতা সে থাকে না, অর্থাৎ কোনো কাজের কমপ্লিশন থাকে না, এক্সেপ্ট যদি কাজটা ইলিসিট না হয়। রাহু ইজ এ ডেমন। ডেমন সবসময় মোর পাওয়ারফুল কাদের থেকে? মানুষের থেকে, হিউম্যান থেকে, দেবদেবীদের থেকে নয় কখনোই। কিন্তু ডেমনদের কিন্তু মানুষের থেকে অনেক বেশি পাওয়ার থাকে, মানুষের থেকে অনেক বেশি লাক্সারি থাকে। আপনি কোনো এরকম দেখতে পাবেন না কোনো ডেমনকে যে সে খুব হতদরিদ্র, এরকম কোনো অবস্থান নেই। তো সেটা হচ্ছে ডেমনের কতগুলো ক্যারেক্টার। এবং যতই তার কাছে অর্থ থাক না কেন, অর্থ, লালসা, অর্থাৎ ষড়রিপুর যত রকম রিপুদোষ থাকে, একটা ডেমনের মধ্যে সব কিছুই থাকে। তো রাহুর মধ্যেও আছে ক্যামেলিয়ান প্রকৃতি, ছদ্মবেশ ধারণ করে। আমরা রাবণকে কি দেখেছি?
রাবণকে দেখেছি সে যখন এসছে, সে তখন ছদ্মবেশ ধারণ করে এসছে, যখন অ্যাবডাকশন করতে এসছে ছদ্মবেশ ধারণ করে। এবং বহুবার এটা হচ্ছে ডেমনদের একটা বেসিক ক্যারেক্টার, সে ক্যামেলিয়ানের মতন রোল প্লে করে, এটা তাদের একটা বিশেষ গুণ, এবং রাহুর মধ্যেও সেই গুণ অবশ্যই রয়েছে। সেই জন্য রাহুকে নিয়ে অনেকে অনেক আস্পিশাস কথা বলে, আমি তাদের প্রতি সম্মান রেখেই বলছি যে রাহু কিন্তু এমন একটা প্ল্যানেট বা সিউডো প্ল্যানেট, যে কিন্তু আপনাকে দেখাবে আমি আপনাকে অনেক কিছু দিচ্ছি, কিন্তু আলটিমেটলি ও আপনাকে কিছুই দেবে না, বা আপনি ডিরাইভ করতে পারবেন না। কারণ একটা বেসিক জিনিস বুঝুন, আমার সাথে প্রথম কথা, রাহু একটা ডেমন। ডেমন আমাদের কি দেবে? আমাদের তো একটা কনস্টিটিউশনাল ডিফারেন্সেস রয়েছে, আমরা তার থেকে কিছু নিতে পারি না। আমরা যেটা নিতে পারি সেটা হচ্ছে অসৎ বুদ্ধি নিতে পারি, কিভাবে হঠাৎ করে কিছু অর্থ বা অন্যান্য কিছু লাভ করার আমাদের কামনা বাসনা, এগুলো আমরা নিতে পারি। ডেমন সে দেবদেবীদের থেকে ছোট, কিন্তু মানুষের থেকে বড়, তার অবস্থানটা একটা মাঝামাঝি লেভেলে, কিন্তু তার মধ্যে প্রবৃত্তিটা হচ্ছে আসরিক, অর্থাৎ তামসিক প্রবৃত্তি, কিছুটা রাজসিক এবং অধিকাংশটাই হচ্ছে তামসিক। তামসিক প্রবৃত্তির জন্য সে সবসময় সব কিছুকে লাভ করার চেষ্টা করে, এবং তার মধ্যে একটা প্রধান গুণ থাকে, সেই গুণটা হচ্ছে সে অমর হওয়ার চেষ্টা করে, যেটা এই সৃষ্টির সম্পূর্ণ ধর্মের বিরুদ্ধে। এই এই ধর্মটাকে তারা কখনো মানে না, তারা সবসময় অমর হওয়ার চেষ্টা করে, ছলে বলে কৌশলে সেই চেষ্টাটাই করে। এই জন্য দেখবেন যে শুক্রের মধ্যে, রাহুর মধ্যে এক ধরনের হিলিং গুণ আছে। আপনি যদি এটাকে পজিটিভ হিসেবে নেন তাহলে পজিটিভ, হিলিং গুণ আছে, কিন্তু সেই গুণটা কিন্তু কখনোই আপনার ক্ষেত্রে খুব একটা অ্যাপ্লিকেবল হবে না। মানে আমাদের কারোর ক্ষেত্রেই খুব একটা অ্যাপ্লিকেবল হবে না, কারণ সেই গুণটা আমাদের গঠনের সাথে যায় না, আমরা তো তাদের থেকে সম্পূর্ণ সেপারেট। দেবদেবী যখন আমাদের কিছু দেয়, যেহেতু দেবদেবীদের থেকে আমরা সৃষ্টি হয়েছি, আমাদের এই মেটেরিয়াল কাজকর্ম চালাতে দেবদেবীরা অংশগ্রহণ করে, ভগবান তাদের বিভিন্ন রোল প্লে করার জন্য তাদের দায়িত্ব দিয়ে দিয়েছে। ডিস্ট্রিবিউশন, এরকম বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, তার একজন করে হেড থাকে, সেরকম তাকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। তো তারা আমাদের মেটেরিয়াল কাজকর্ম পরিচালনার জন্য তারা আমাদের কর্মফল অনুসারে তারা আমাদের সাহায্য করে যাচ্ছে, যাতে সেটা কনক্লুডেড হয়। কিন্তু ডেমনদের ব্যাপারটা কি? তারা এই দুজনের মধ্যেখানে রয়েছে, তারা দেবতার মতন অমর হওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। অমর মানে কি? দেবতাদেরও একটা আয়ু আছে, কেউ অমর না, কিন্তু সেই আয়ুটা অবশ্যই লঙ্গার দ্যান ডেমন। তো ডেমন সেটা লাভ করার চেষ্টা করে, কারণ ডেমন ভাবে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি ভোগ করতে পারবো। ভোগ মানে একদম মেটেরিয়াল জিনিস, আমি ষড়রিপু ভোগ করতে পারবো। এই ভোগের প্রবৃত্তিটা রাহুর মধ্যে আছে, রাহু যেহেতু একজন ডেমন, এবং রাহু কিন্তু শক্তিশালী ডেমন, সেই জন্য সে দেবতাদের মধ্যে তার কত সাহস আপনি ভাবুন। সে দেবতাদের একটা সমারোহ হচ্ছে, সেখানে সে ছদ্মবেশে ঢুকে গেছে, জানে ধরা পড়লে তার মৃত্যু অবধারিত, তা সত্ত্বেও ঢুকে গেছে। তার মানে রাহুর মধ্যে এই হটকারী বা সাহসী প্রবৃত্তিটা রয়েছে, কিন্তু দেখুন আলটিমেটলি তার কাজ হয়নি, তার কাজটা কিন্তু পণ্ডশ্রম। তার দেহটা দুখণ্ড হয়ে গেছে, তার মস্তিষ্কটা জীবিত, তার দেহাংশটা প্রায় মৃতের মতন আচরণ করে, এবং সে তার কাজটা কোনোভাবেই কনক্লুডেড হয়নি। তার যে অ্যাকচুয়াল যে অবস্থানটা, সেটাই ডিস্টেবিলাইজ করে দিয়েছেন ভগবান, কিন্তু তাকে কিছু ফাংশনারিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আমাদের মেটেরিয়াল লাইফের মধ্যে বিভিন্ন রকম, যাতে একটা টাগ অফ ওয়ার থাকে, অর্থাৎ আমাদের মধ্যে বিভিন্ন চাওয়া পাওয়া এই সমস্ত কিছুর মধ্যে একটা টেনশন থাকে, আবার রিপালশনও থাকে, দুটোই থাকে, যার ফলে সিস্টেমটা চলতে পারে। না হলে এই সিস্টেমটা চলবে না, এই সিস্টেমটা কোলাপস করে যাবে যদি এই রিপুগুণটা না থাকে। সেই জন্য ওনাকে দিয়েছে, শুক্রকেও দিয়েছে তাকে কন্ট্রোল করার জন্য, বা অন্যান্য ডেমনিশ অ্যাক্টিভিটিস বা ডিজায়ারাস অ্যাক্টিভিটিসকে কন্ট্রোল করার জন্য। তো সেই হিসেবে দেখুন যে সমস্ত রাহুকে আমি কেন বলি যে রাহু কোনো কাজ সবসময়, রাহু আপনাকে সব কাজে উৎসাহ দেবে, কিন্তু রাহু নিজেও জানে আমি সেই কাজটা করতে পারবো না। প্রথম তো ওর কোনো লিম্ব নেই, ও শুধু চিন্তা করতে পারে,
এবং চিন্তা মানে সে ডেমন, তার চিন্তাটাই হচ্ছে অত্যন্ত ডিজায়ারাস, সে সব কিছু ভোগ করবে। তো আপনার মধ্যে সেই ভোগের প্রবৃত্তি ঢোকাবে, কিন্তু আপনি তো হিউম্যান বিং, আপনার তো একটা লিমিটেশন আছে, সবারই আছে। আমাদের লিমিটেশনটা তো আরও কম, কিন্তু আমাদের মধ্যে প্রবৃত্তিটা যদি এখন জাগে যে আমি একটা এমন কিছু লাভ, কোহিনূর হিরে আমার চাই, আমি কি করে পাবো? ওটা তো একটা নির্দিষ্ট জায়গায় রাখা রয়েছে। তো সেই রকম ধরনের ডিজায়ার করে দেবেন, সেটা যদি আপনি লাভ করার জন্য এফোর্ট দেন, তাহলে আপনার কি হবে? আপনার নর্মাল জীবনের যে ব্যালেন্স সেটা নষ্ট হয়ে যাবে। রাহুর কাজ হচ্ছে সেটাই। আমার ব্যাখ্যাটা যদি অনেকে না বোঝেন, অনেকে প্রশ্ন করে যে আপনি খুব খুব নেতিবাচক এবং সমালোচক টাইপের লোক আর কি। অ্যাকচুয়ালি না তো নেতিবাচক না সমালোচক, অন্তত এই ক্ষেত্রে। ব্যক্তিগত স্তরে হতে পারি, কিন্তু এই ক্ষেত্রে নয়। আমি শুধু ডিকোডিং করছি এখানে। তো ডিকোডিং করতে গিয়ে যেটা মুনি ঋষিরা বলেছেন, আমি সেটা বলছি। তো ওনারা যেটা বলছেন যে আপনি ওর প্রভাবের সাথে যেতে পারেন, কিন্তু ও আপনাকে আপনার ক্যাপাসিটির বাইরে যখন চলে যাবে, আপনাকে যদি কেউ 500 কেজি সোনা দেয় কিন্তু বলবে যে 500 কেজি একবারে নিয়ে যেতে হবে, আপনি কি করে তুলবেন? আমাদের কারোর ওজনই তো হিউম্যান বিং 500 কেজি নয়। বা যদি দু একজন মানুষ পৃথিবীতে থেকেও থাকেন, তারা কি 500 কেজি মানে 500 কেজি তুলতে পারবে একবারে? রাহু হচ্ছে সেরকম, আপনাকে দিয়ে দেবে কিন্তু আপনি সেটা নিতে পারবেন না, বা নিলে আপনার ভারসাম্য বিঘ্নিত হয়ে যাবে। এই জিনিসটা বোঝার চেষ্টা। আপনার লাইফকে, এই জন্য আমি বলি মিরাজ, মানে যেটাকে আমরা মরীচিকা বলি, আপনাকে নিয়ে যাবে সেদিকে। আপনি যাবেন, যে মরুভূমির মধ্যে জল আছে, আপনি দৌড়ে যাবেন, গিয়ে দেখবেন সেখানে বালি। আলটিমেটলি এফোর্ট দেবে, কিন্তু কনক্লুশন দেবে না। তো এতগুলো কথা এই কারণেই বলছি, কারণ শতভিষা নক্ষত্রের মধ্যেই সবকটা গুণ রয়েছে। মহাদেবের সাথে একদম ডাইরেক্টলি যুক্ত রয়েছে, পুরো ফোর্স অ্যাপ্লাই করছে। মহাদেব মানে সে কিন্তু আমাদের এই যে মেটেরিয়াল আর্থ যেটা চলছে, সমস্ত দেবদেবী যারা রয়েছে তাদের তিনি হেড, সেই জন্য সমস্ত দেবদেবীদের হেড বলে তাকে মহাদেব বলা রয়েছে। ভগবান কখনো এই মেটেরিয়াল আর্থ বা আমাদের যে জগৎজননী মা, যার পুজো চলছে এখন, তাকে কখনো স্পর্শ করেন না, কারণ তিনি মেটেরিয়াল কোনো জিনিসকে স্পর্শ করেন না। ব্রহ্মার পরমায়ু একদিনই ভগবান একবার এই পৃথিবীতে পূর্ণ অবতারে আসে। যেরকম দ্বাপর যুগে, আজ থেকে মোটামুটি 5200-300 বছর আগে উনি আবির্ভূত হয়েছিলেন। তো ব্রহ্মার একদিনে আসেন। ব্রহ্মার আয়ু কত দেওয়া রয়েছে না? 100 বছর। সেই সংখ্যাটা আমি এখানে ডিসকাস করছি না। এই একদিনটা 1000 চতুর্যুগে একবার হয়, অর্থাৎ সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এভাবে 1000টা চতুর্যুগ হচ্ছে ব্রহ্মদেবের একদিনের সমান। সে একদিনে ভগবান একবার আসেন কোনো একটা যুগে, তার যেরকম ক্যালকুলেশন আসবে তিনি রিসেট করবেন, তিনিই আসবেন। সেটা আপনার আমার চিন্তার বাইরে। এই সম্ভব আমি যুগে যুগে বলেছে না, তো যুগে যুগে বলতে ওনার যেটা সময়, ওনার যে টাইম স্প্যান, সেটা আমাদের টাইম স্প্যানের বাইরে। আমাদের কল্পনা করার মতনও শক্তি ঈশ্বর দেয়নি অতটা, সেই জন্য আমাদের কল্পনা করা উচিতও নয়। প্রত্যেকটা মানুষের লিমিটে থাকা দরকার। মানুষ মানে যে কোনো প্রাণীর, অন্য প্রাণীকে তো বোঝাতে পারবো না, সেটা মানুষ হিসাবে মানুষকেই বলতে পারি। সবার একটা লিমিটেশন আছে, সেই লিমিটেশনটা দিয়ে দেওয়া হয়েছে। জন্মানো মাত্র, আমরা যে যোনিতে জন্মগ্রহণ করি, জন্মানো মাত্র আমাদের সেই লিমিটেশনটা ঈশ্বর দিয়ে দেন। তো সেই সময় একবার মাত্র উনি আসেন, আবির্ভূত হন। তো এই কথাটা আমি আপনাদের এই কারণে বলছি, তার কারণ সেই সময় এসে তিনি মোটামুটি সিস্টেমটাকে আবার কিছুদিন চলার জন্য আবার বানিয়ে রেখে যান। তো প্রত্যেকের একটা আয়ু আছে, এবং সেই আয়ুটা নির্ধারিত, মানে একদম নির্ধারিত রয়েছে, একেবারে স্পেসিফিক দেওয়া আছে। তো মহাদেব কি হয়? মহাদেব হচ্ছে ভগবান যখন এই সৃষ্টিকার্য সম্পাদন করেন, সম্পাদনে তিনি তো পাইভোটাল রোল, সবটাই তার উদরের মধ্যে হয়। তো সেই হিসেবে তিনি তখন মহাদেবে কনভার্ট হয়ে যান। আপনারা যদি কখনো মানে রুদ্রাভিষেক বা শতরুদ্রাভিষেক পড়েন, তাহলে প্রথমেই দেখবেন রুদ্র নামটা এসছে রোদন নাম থেকে। হ্যাঁ,
ব্রহ্মার অত্যন্ত তেজ থেকে রুদ্রের সৃষ্টি হয়েছিল। এ নিয়ে বহু বিতর্ক আছে। শিব পুরাণ যারা পড়েছেন তারা দেখবেন সেখানে ব্যাখ্যাটা সম্পূর্ণ ডিফারেন্ট আছে। আমি এখানে কারোর ব্যাখ্যার সাথে কোনো কন্ট্রাডিকশানে যাচ্ছি না, যা লেখা আছে তাই বলছি। কিন্তু বাদবাকি সমস্ত পুরাণে, যে 18টা পুরাণ আছে তার মধ্যে একটি মাত্র পুরাণ ব্যতি রেখে বাকি 17টা পুরাণের লেখা একরকম আছে। এবং অন্যান্য যত যত রকম আমাদের রিলিজিয়াস স্ক্রিপচার আছে সেখানে সবটাই আছে যে ব্রহ্মদেবের তেজ থেকে, ব্রহ্মা যখন এই সৃষ্টিকে ঠিক করে তৈরি করতে পারছিল না একদম শুরুর দিকে, ভগবানের থেকে যখন সৃষ্টি হয় ক্ষীরোদাক্ষায় বিষ্ণু থেকে, তখন অনেকবার তিনি ভগবানকে জিজ্ঞাসা করেন আমার কাজ কি। অনেকক্ষণ পরে ভগবান যেটা উচ্চারণ করেন সেটা হচ্ছে তপ। তো শত সহস্র বছর তপ করার পরে ব্রহ্মদেব জানতে পারেন যে তার অ্যাকচুয়ালি কাজটা। তো নিশ্চয়ই সেই সময়ের মধ্যে কিছু নির্মাণ কার্য হচ্ছিল, সেই জন্যই ভগবান তাকে, উনি যখন করেছেন তার মানে পেছনে কোনো কজ আছে। আমাদের সেই কজ জানার দরকার নেই, কিন্তু কজ আছে। তো তারপরে যখন উনি কাজ শুরু করলেন তখন ওনার কাজ ঠিকঠাক মতো কনক্লুডেড হচ্ছে না, অর্থাৎ সত্য রজ তম গুণের মধ্যে ব্যালেন্স আসছে না। তখন উনি খুব ক্রুদ্ধ হন। ওনার ক্রোধ থেকে তখন রুদ্রের সৃষ্টি, একটা বালকের সৃষ্টি হয়, যে বালক জন্মানো মাত্র ক্রন্দন করতে থাকে এবং সেই ক্রন্দনের জন্য অনেকগুলো নাম আছে, সেই নামগুলো আমি এখানে আর বলছি না আলাদা করে। তো তিনি হচ্ছেন রুদ্র। কিন্তু শিব পুরাণে সম্পূর্ণ এর বিপরীত ব্যাখ্যা পাবেন। আপনারা প্রয়োজন হলে পড়ে নিতে পারেন, এখন ছুটি আছে, এমনিতেই বেরোনো ঠেরোনোতে বাধা নিষেধ আছে, এই সময়টা কিছু প্রোডাক্টিভ কাজে ব্যয় করুন যদি মনে করেন। তো সেই হিসাবে বলি, তো ভগবান কখনো মায়াকে স্পর্শ করে না, কখনো করে না। উনি এবার সৃষ্টিকার্যও চালাতে হবে, সৃষ্টিকার্য চালানোর জন্য তিনি নিজেকে কনভার্ট করেন মহাদেবের। তো মহাদেব হচ্ছে ওনার বিকৃত রূপ, পরিষ্কার ভাষা। এখানে বিকৃত মানেটা কিন্তু ভাববেন না যে আমি খুব অপমানসূচক কথা বলছি। বিকৃত মানে ওনার রূপটা, উনি হচ্ছে ত্রিগুণাতীত, ভগবান হচ্ছে 3 গুণের অতীত, বাকি সমস্ত কিছু 3 গুণের মধ্যে আছে, এভরিথিং। তো উনি যখন 3 গুণের মধ্যে ঢোকেন তখন মহাদেবে কনভার্ট হয়, তার মানে ওটা ওনার সাপেক্ষে বিকৃত রূপ। ভগবান এবং মহাদেবের মধ্যে কোনো ডিফারেন্স নেই, দুজনই এক। কিন্তু মহাদেব উল্টো দিকে কনভার্সন করতে পারবে না, কারণ বললাম সৃষ্টি যখন উনি নিজেকে ডেরিভেটিভ করছে ওনার, উনি বুঝেই করছে, তো উল্টো দিকে আর যাওয়া যাবে না। যদি যাওয়ার হয় সেই পথটা উনিই তৈরি করবেন। এতগুলো কথা এই কারণে বলছি, কারণ সম্পূর্ণ শক্তিটা মহাদেবের মধ্যে কনসেন্ট্রেট করা আছে। এই জড়জগতের মধ্যে যত এনার্জি দেখছেন সেই এনার্জিটা পুরোটাই মহাদেবের শক্তি, পুরোটা। সেই জন্য মহাদেবকে পরম বৈষ্ণব বলা আছে, বৈষ্ণব নাম যথাশম্ভু। মহাদেব হচ্ছে সব থেকে বড় বৈষ্ণব। সুতরাং এই নক্ষত্রের সাথে মহাদেব সোললি অ্যাসোসিয়েটেড। সুতরাং এই নক্ষত্রের অসম্ভব এনার্জি, এবং প্রত্যেকটা নক্ষত্রের সাথেই মহাদেবের যে পুত্র অর্থাৎ গণপতি সেখানে যুক্ত থাকে। এখানে সিংহ গণপতি যুক্ত, অর্থাৎ সিংহের রূপ যুক্ত গণপতি যুক্ত। দুটোকেই এনার্জাইজড করছে। এই নক্ষত্র হচ্ছে অসম্ভব এনার্জি। রাহু এনার্জি, ডেমন, আগেই বললাম ডেমন মানে তার এনার্জি লেভেল সাধারণ মানুষের কথা ছেড়ে দিন, অনেক বেশি। এবং রাহু কিন্তু সব থেকে কোয়ালিফাইড, সেই জন্যই তো ভগবান তাকে সিলেক্ট করে দিয়েছে। আবার দেওয়ার সময় তাকে একটুখানি তার পরিমাণ মতো, যদি আমি একেবারে চলতি ভাষায় বলি, তো একটু সাইজ করে দিয়েছে আর কি। তুমি ভাই বেশি বাড়াবাড়ি করবে না, আবার একটু বাড়াবাড়িও করবে, দুটোর মধ্যে সামঞ্জস্য রাখবে, না হলে এই পুরো সিস্টেমটাকে চালানোটা মুশকিল হবে। কারণ এটা পুরোটাই মেটেরিয়াল সিস্টেম, সেখানে তোমার অবস্থান করাটা খুব প্রয়োজনীয়। সেই জন্য ওকে কোনো ঘর দেয়নি। নক্ষত্র দিয়েছে 3টে, কিন্তু ঘর দেয়নি। ও বিভিন্ন ঘরে, অন্যের ঘরে যায় এবং সেইভাবে ও ডিস্টারবেন্স তৈরি করে। এবং আমাদের লাইফে সেই ডিস্টারবেন্স, সুফলতা সব কিছু মিলিয়ে যে টাগ অফ ওয়ারটা তৈরি হয়, সেটা সোসাইটির সর্ব জায়গায় ব্যাপী রয়েছে বলেই সোসাইটিটা চলছে। সমাজে ক্রিমিনাল আছে, সেই জন্য পুলিশ আছে। সমাজটাকে চালানোর জন্য অ্যাডমিনিস্ট্রেশন আছে, সমাজটাকে চালানোর জন্য বিভিন্ন কোম্পানি আছে, প্রোডাকশন আছে। সব কিছু মেটেরিয়াল। দেখুন, এগুলো সব মেটেরিয়াল, সব কটার একটা
শুরু আছে এবং একটা সময় তার শেষও আছে। এই সমস্ত মেটেরিয়াল জিনিসের কন্ট্রোলারকে না মহাদেব কন্ট্রোল করছে সমস্ত কিছু। মহাদেব অ্যাকচুয়ালি করে না, সেটা মহামায়া করে। তো তিনি করেন। দুর্গ বলে না, এই পৃথিবীকে দুর্গ মানে হচ্ছে ক্যাসল। এই পৃথিবী হচ্ছে একটা দুর্গ, একটা জেল। সেই জেলের জেলার হচ্ছে মা। তো আমরা অলরেডি জেলে রয়েছি, কারণ আমরা অল আর ক্রিমিনালস, সেই জন্য আমাদের এখানে পাঠানো হয়েছে। এবং তারপরে আবার আমরা তার কাছে গিয়ে বলছি যে এটা দাও, সেটা দাও। তো মা বলছে আয়, আমার আর যাওয়ার দরকার নেই, এমনি যখন আসছিস তোরা সবাই। তো মায়ের কাছে গিয়ে কি চাওয়া উচিত? মায়ের কাছে গিয়ে ভগবানের নাম স্মরণ করা উচিত। ভগবানের নাম স্মরণ, কত দ্রুত আমি এখান থেকে বেরিয়ে যেতে পারি জেল থেকে। অর্থাৎ হয় না 15ই আগস্ট, 26শে জানুয়ারি আমাদের দেশের যে গুরুত্বপূর্ণ দিন, সেদিন দেখবেন যাদের যে সমস্ত কয়েদি অনেক দিন ধরে সাজা কাটছে, যাদের চাল চলন ভালো হয়েছে বলে মনে করছেন যারা জেল অ্যাডমিনিস্ট্রেশন, তারা বিভিন্ন কথাবার্তা বলে মাননীয় রাজ্যপাল, মাননীয় রাষ্ট্রপতির সাথে কথাবার্তা বলে তাদের রিলিজ করে দেয়। তো আমাদের এরকম রিলিজ হতে হবে আর কি, ভালো আচরণ করে এখান থেকে। আমি তাদের কাছে গিয়ে চাইছি আরো মেটেরিয়াল জিনিস দাও। মন্ত্রগুলো দেখবেন, ধনম দেহি, যশো দেহি, বিশ্ব দেহি বলে না। তো আলটিমেটলি যেটা চাওয়ার নয় সেটা আমরা চাইছি, আর যেটা চাওয়ার সেটা আমরা চাইছি না। কারণ যোগ মায়ার প্রতিমূর্তি হচ্ছে মহামায়া, অর্থাৎ রিফ্লেকশনটা হচ্ছে মহামায়া। যোগ মায়া ভগবানের চোখ, অর্থাৎ উনি যেখানে আসেন সেখানে ইলিউশন তৈরি করেন। আর এই ওয়ার্ল্ডটা হচ্ছে ইলিউশন। আপনি যা দেখছেন সেগুলো কোনো না কোনো সময় সেগুলো বিনষ্ট হয়ে যাবে। এত বড় বড়, আপনি নর্মাল চিন্তা করুন, এত বড় বড় লোক যারা এই পৃথিবী শাসন করে গেছে, তাদের কথা আজকে কেউ মনে রাখে? ইতিহাসের পাতায় তাদের কথা আমরা পড়ি, আমাদের কথা কেউ মনে রাখবে? 100 বছর বাদে কে মনে রাখবে? আপনি যা দেখছেন এভরিথিং ইজ ইলিউশন। ইলিউশনারি ওয়ার্ল্ডে আমরা মায়ের কাছে গিয়ে যেটা চাইতে পারি সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তি, এছাড়া অন্য কিছু চাওয়ার নেই তার কাছে। আপনি যা চাইবেন সেটাতে আপনার ক্ষতি হবে, মানে ক্ষতি হবে মানে আপনি হয়তো পেলেন, কিন্তু আলটিমেটলি আপনি আরো জড়ালেন। তার মানে আপনার এখান থেকে বেরিয়ে যাওয়া কাজ যত দ্রুত। যা হোক, অনেক অন্যরকম কথা হয়ে যাচ্ছে। তো এর ধর্ম হচ্ছে অ্যাকচুয়ালি, যদি বলেন সেটা আগেই বলেছি, এর বর্ণ হচ্ছে শূদ্র, ধর্ম হচ্ছে রাক্ষস। শূদ্র মানে প্রচণ্ড এফোর্ট। মনে রাখবেন, ভগবান গুণ এবং কর্ম অনুসারে শ্রেণীবিভাগ করেছেন। গুণ এবং কর্ম জন্মগতভাবে নয়, আপনি যে গুণ এবং কর্ম অর্জন করেছেন সেই গুণ এবং কর্ম অনুসারে আপনাকে শ্রেণীবিভাগ করেছে। আপনি যদি আপনার গুণ এবং কর্ম না রাখতে পারেন তাহলে কিন্তু আপনি সেই শ্রেণীর বিলং করেন না। আপনি একটি পৈতে ঝুলিয়ে নিলে ব্রাহ্মণ হবেন না কখনো। ব্রাহ্মণ একটা ধর্ম নয়, মানে ব্রাহ্মণ একটা শুধুমাত্র বর্ণ নয়, ব্রাহ্মণ একটি বিশেষ অবস্থা, যেখানে মানুষের, যে মানুষটির অত্যন্ত জ্ঞান থাকা দরকার এবং যে সমাজকে মানে হালের মতন টেনে রাখতে পারে এবং সমাজকে একটা দিশা দেখাতে পারে, দ্যাট পার্সন ইজ কল্ড ব্রাহ্মণ। যে সমাজের একটা গার্জিয়ান, সমাজের সবাইকে সে পথ দেখাবে এবং নির্ধন হবে। আমি ব্রাহ্মণ, আমি কি নির্ধন কোনো দিক থেকে? অনেক টাকা আছে ব্যাংকে আমার। তো দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আমরা কেউ আমাদের ধর্ম পালন করি। দ্যাট ইজ ওয়াই বিকৃতি সবার তরফ থেকে এসছে। এবং সেই জন্যই সমাজের এই যে আমরা যখন কোনো আলোচনা করি আরেকটা লোককে দোষারোপ করি না, তখন নিজেকে ঠিক রেখে দোষারোপ করি, তার ফলে আমাদের পুরো সিস্টেমটাই দোষারোপ হয়। এখানেই সমস্যা। আমরা প্রত্যেকেই এই বিকৃতির শিকার, কেউ এখানে আলাদা নেই, কেউ হয়তো বেশি, কেউ হয়তো কম। এই এই তো শূদ্রগণের মাধ্যমে এর প্রচুর এফোর্ট এবং এর প্রচুর লড়াই করার ক্ষমতা বোঝাচ্ছে। এর নারী হচ্ছে আদি, এর বর্ণ হচ্ছে আগেই বললাম শূদ্র, এবং এর সাথে ডাক্তার, অর্থাৎ স্পেশালি যারা সার্জন হন, যারা শল্য চিকিৎসক হন, সেই জাতীয় ডাক্তারদের বিভাগ এই নক্ষত্রের সাথে যুক্ত। শার্প ওয়েপন, বহু জায়গায় দেখবেন একে বুচার হিসাবেও বলা রয়েছে, অর্থাৎ যারা মাংস, এই বিভিন্ন রকম, যাকে আমরা আমাদের সোজা ভাষায় কসাই বলে থাকি এরকম, যেটা খুব ভালো শব্দ নয় আর কি, যেটাকে খুব খারাপ শব্দ হিসাবে ইউজ করা হয় অনেক সময়, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। সবার একটা ধর্ম আছে, সেই ধর্ম অনুসারে তিনি তার কর্ম করেন।
তো এটা শার্প ওয়েপন। এটা এখানকার এই জাতীয় মানুষ অত্যন্ত শার্প হয়। শার্প মানে কি, তার কথাবার্তার মধ্যে এক ধরনের তেজ থাকে, এক ধরনের জেদ থাকে, এক ধরনের অ্যারোগেন্স থাকে, এক ধরনের অ্যাডামেন্ট থাকে, আর্গুমেন্টেটিভ নেচার থাকে এক ধরনের। এবং সে যদি বুঝে নেয় যে উল্টো দিকের যে ব্যক্তি সে তাকে ক্ষতি করতে পারে, সেই পার্সন কিন্তু মারাত্মক অ্যাগ্রেসিভনেসে সে নিজেকে টার্ন করতে পারে। অ্যাকচুয়ালি কিন্তু শতভিষা নক্ষত্র অসম্ভব ইমোশনাল, এবং যেহেতু অন্তঃশ্বাস শূন্য হয়, অ্যাকচুয়ালি ওপর থেকে দেখে তাকে অনেক যশস্বী মনে হতে পারে, কিন্তু ভিতরটা তার শূন্য হয়। তার বন্ধু খুব কম হয়, প্রাণের বন্ধু, যে তার দুঃখ এগুলোকে ভাগ করে নিতে পারে, সেই সংখ্যাটা কিন্তু ভেরি লো। তার ফলে সে সবসময় একটা ব্যথায় ভোগে, এবং সে বাইরে সেই ব্যথাটা বুঝতে দেয় না, যেটা রাহুর গুণ। সে বাইরে বুঝতে দেয় না, এবং সে নিজেকে একটা অদ্ভুত ধরনের পোশাক পরে, এক ধরনের মেকআপ করে থাকে। এই মেকআপটাকেই বলা হয় রহস্য। অ্যাকচুয়ালি এটা মিস্ট্রির কারণ। আকাশের সাথে যুক্ত ইথার, এবং মনে রাখবেন যে কুম্ভ রাশির কিন্তু প্রকৃতিই হচ্ছে ইথার প্রকৃতি। স্যাটার্নের প্রকৃতি কিন্তু ইথার প্রকৃতি। তার মানে ভাববেন না শনি এবং রাহুর মধ্যে দূর দূর পর্যন্ত কোনো যোগ আছে, কোনো যোগ নেই। দুজন সম্পূর্ণ বিপরীত গুণযুক্ত। এবং এই নক্ষত্রে যাদের জন্ম হয়, তাদের জন্ম সময় যদি স্যাটার্ন খুব স্ট্রং না হয়, তাহলে কিন্তু এই জাতক জাতিকাদের সারা জীবন শুধু অন্যের জন্য কাজ করে যেতে হয়, এবং তার সামান্য রকম রিওয়ার্ড তারা পায় না। রিওয়ার্ড মানে কি, এরকম নয় যে কোনো অর্থমূল্য বা কোনো কাইন্ড কিছু, একটা মিনিমাম প্রশংসা, সেটাও কিন্তু তারা লাভ করতে অসমর্থ থাকে। শনিকে খুব স্ট্রং হতে হবে, কারণ শনির মূল ত্রিকোণের ঘর। এবং এই নক্ষত্রে যদি কখনো শনিও থাকে, আমি সেই মানুষের মধ্যে দুটো ক্যারেক্টার দেখেছি বলবত্ত অনুসারে, আমি এর থেকে বেশি ভাঙাচ্ছি না এখন। সেটা হচ্ছে এদের তারা প্রচণ্ড নাস্তিক হয়, আর প্রচণ্ড আস্তিক হয়। এখানে প্রচণ্ড কথাটা খুব গুরুত্বপূর্ণ, যে অ্যাডভার্বটা আমি ইউজ করলাম এটা গুরুত্বপূর্ণ, শুধু নাস্তিক আস্তিক বলিনি। দুটোতেই তারা মাত্রা অতিরিক্ত হয়। কেন হয় সেটা কোনোদিন স্যাটার্ন যখন ওখান দিয়ে পাস করবে, 1.5-2 বছর পরে তো করবে, তখন সেটা বলবো। তো আগেই বলেছি আকাশ তত্ত্ব এর সাথে যুক্ত হয়, এবং এদের মধ্যে প্রচণ্ড ইনটিউশন থাকে। এরা অনেক কিছু বুঝতে পারে, কিন্তু অনেক সময় সেটা শনি দুর্বলতার কারণে হয়তো বলতে পারে না, বললে খুব অ্যাগ্রেসিভলি বলে। যখনই এরা কোনো কথা বলে বা কোনো কথাকে তারা ডিকোড করে, তখন তারা খুব অ্যাগ্রেশনের সাথে করে। সেই জন্য বহু লোকের কাছে এরা অপ্রিয় হয়ে যায়। এদের মুখের ভাষা বা শব্দচয়নের মধ্যে কিছুটা সমস্যা থাকে, অর্থাৎ ভালো শব্দ আসতে দেয় না। রাহু এদের সম্পূর্ণ গ্রাস করে নেয় সেই জায়গাটা। ভালো কথা বলতে যাচ্ছে কিন্তু শব্দ আসছে খারাপ, সেই জায়গাটা একটা সমস্যা থাকে। যে অ্যানিমেল এর সাথে যুক্ত থাকে তিনি হচ্ছে মেয়ে ঘোড়া, কি বলা হয়, ফিমেল হর্স। তো ফিমেল কথার মানেই হচ্ছে প্রোডাকশন, মানে যিনি সমাজে তার একটা বড় যোগদান হচ্ছে। প্রোডাকশন মানে কিন্তু ভাববেন না শুধু জন্ম দেওয়া, তাকে লালন পালন করা অলসো, অর্থাৎ ফস্টারিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই নক্ষত্রের মধ্যে একটা সেনাপতিযুক্ত অবস্থান আছে। মনে রাখবেন, একটা খুব অন্য প্রসঙ্গে কথা বলছি, মাঙ্গলিক যাদের থাকে না, অনেক লোক রোজ প্রশ্ন করে মাঙ্গলিক নিয়ে একটা অনুষ্ঠান করুন। একটা ছোট্ট কথা বলে যাচ্ছি, এই নক্ষত্রে যদি মঙ্গল থেকে আপনি মাঙ্গলিক হন, তাহলে আপনি মাঙ্গলিক যোগ মুক্ত হবেন, যেখানেই মাঙ্গলিক হন না কেন, যদি একমাত্র মঙ্গল বকরি না থাকে। রিমেম্বার দিস, যে নবাংশে থাকে 4টের মধ্যে, ধনু থেকে মীন কোনো একটা নবাংশে তো থাকবে মঙ্গলের অবস্থান। যদি সে বকরি না হয়, আপনার 1 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 7, 8, 12, যে ঘরে আপনার পড়ুক, এটা আপনি মাঙ্গলিক মুক্ত হয়ে যাবেন। তো এই ফিমেল হর্স কি করে, নার্চারিং করে, প্রোডাকশনও দেয়, তার সাথে এনার্জি। হর্স মানে শক্তি, আমরা কি বলি অশ্ব শক্তি। তো এর অসম্ভব শক্তি আছে, এ 10 জনের কাজ একা করে দিতে পারে। শুধু বিনিময় চায় একটু প্রশংসা, একটু সহযোগিতা, কিন্তু সেটা অনেক সময় কিন্তু সে লাভ করে না। তার ফলে মুখে সে একটা অদ্ভুত রকম হাসি দেখিয়ে কাজ করতে থাকে, কিন্তু ভিতরে কিন্তু সে দগ্ধ থাকে।
অ্যাকচুয়ালি এই নক্ষত্র কিন্তু অসম্ভব ইমোশনাল। রাহু কিন্তু অ্যাকচুয়ালি ভয়েড, রাহু মানে কিছু নেই কিন্তু আছে, এই ভয়েড জায়গাটা তৈরি করাই এই নক্ষত্রের প্রধান কাজ। আবার দেখুন ইথারও যুক্ত এর সাথে, অর্থাৎ কোনো অবস্থান নয়, না জল না বায়বীয়, না সেটা কঠিন, কোনো তত্ত্বের মধ্যে পড়ে না। তার মানে এই ভয়েড অবস্থাটা এই নক্ষত্রের মানুষের ক্যারেক্টারের মধ্যে থাকে। এরা সবার মধ্যে আছে কিন্তু একা আছে। আচ্ছা, বরুণ দেবের সাথে যুক্ত থাকে, তো বুঝতেই পারছেন, তো জল এর সাথে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই নক্ষত্রের যে শব্দ যেগুলো যুক্ত থাকে তার মধ্যে প্রথম হচ্ছে গো শব্দ। এই শব্দ কি হয় না, এগুলো হচ্ছে মহাকাশের যে বিভিন্ন ধ্বনি আছে, কখনো বলবো ওম শব্দের 108 রকমের ধ্বনি আছে, ধ্বনির বিস্তার আছে এখানে অ্যাকচুয়ালি। সেই বিস্তারের মধ্যে আমাদের নক্ষত্রের 108খানা নবাংশ পড়ে। তার মধ্যে এই যে মানে শতভিষাদে নবাংশের মধ্যে মানে যে পড়ে তার 4টে নবাংশের যে শব্দ, সেটা গো আছে, সা আছে, সি আছে, সু আছে, এই 4টে শব্দ পড়ে। এবং এর যে বীজ মন্ত্র হচ্ছে সেটা হচ্ছে ওম লম এই শব্দ। যারা এই নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন বা যাদের কোনো বড় গ্রহ এই নক্ষত্রে আছে, তারা যদি দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে সন্ধেবেলা ওম লম এই শব্দ 108 বার চয়ন করতে পারেন, অর্থাৎ 108 বার যদি বলতে পারেন, সেটা আপনাদের মধ্যে কিছুটা পজিটিভ ফ্রিকোয়েন্সি তৈরি করবে। আচ্ছা, এরা নর্মালি হিলিং ক্যাপাসিটি এদের মধ্যে খুব থাকে, সেবামূলক কাজ, হ্যাঁ, সেবামূলক যে সমস্ত কর্ম আছে, নার্স ফ্লোরেন্স নাইটিঙ্গেল সেই কাজ যে এর সাথে যুক্ত। এবং আর একটা খুব নেগেটিভ জিনিস আছে, এই জাতীয় মানে নক্ষত্রে জন্ম জাতক জাতিকারা যদি কখনো খারাপ ফেজের মধ্যে দিয়ে যায়, তারা কিন্তু ক্রনিক রোগে আক্রান্ত হতে পারে। এবং এদের রোগ কিন্তু সহজে সারবে না, এদের বিভিন্ন রকম চিকিৎসা করে এদের সারাতে হয়। অনেক সময় এরা সেই রোগটাকে বহন করে চলতে থাকে। নর্মালি এরা দীর্ঘায়ু হয়, কিন্তু এই নক্ষত্রের মানুষদের মধ্যে আমি বারবার বলছি, যদি শনি দুর্বল থাকে তাহলে কিন্তু এই নক্ষত্রের জাতক জাতিকাকে জীবনে কোনো না কোনো ফেজ থেকে খুব মূল্য দিতে হবে। এবং শনি যখন দুর্বল থাকে তখন মনে রাখবেন এই ফেজটা কিন্তু 12-13 বছর বয়সের পর থেকে অলমোস্ট সারা জীবনই দিতে হয়, কারণ শনি কোনোদিন লোকালাইজড এফেক্ট দেয় না। খুব ভালো গোচরে যখন থাকলো আপনার নেগেটিভিটিটাকে কমিয়ে দিল বা নিউট্রাল করলো, তার মানে ভালো নাও দিতে পারে বা দিলেও সেটা খুব সামান্য, কিন্তু জীবনের প্রায় সব ফেজেই আপনি কিছু না কিছু খারাপ এক্সপিরিয়েন্সেসের মধ্যে দিয়েই আপনি যেতে থাকবেন। নর্মালি আসরিক প্রবৃত্তি হওয়ার জন্য এদের শারীরিকভাবে স্ট্রং হয়। বারবার বলছি, শনি স্ট্রং আছে মানে এই নক্ষত্রের কিন্তু প্রায় সব জায়গাটাই স্ট্রং আছে। এরা সুদর্শন হয়, এদের চক্ষু এবং নাসিকায় দুটো অংশ খুব সুদর্শন হয়। ইলিউশন থাকে, রাহুর মধ্যে অ্যাট্রাকশন করার ক্ষমতা থাকে। রাহু তো শুধু মুখমণ্ডল, এদের মধ্যে মুখমণ্ডলের মধ্যে চোখ এবং নাক এই দুটো খুব শার্প হয় এদের। এবং এরা খুব দৃঢ়চেতা হয়, স্মৃতিশক্তি স্ট্রং হয়। আপনি বহু জায়গায় দেখবেন যে বলা আছে যে এদের এডুকেশন লাইফটাও বেটার হয়। এডুকেশন লাইফ বেটার হতে পারে যদি এই নক্ষত্রের বড় অংশ এরা পেয়ে যায়, অর্থাৎ বৃহস্পতি যত দেরিতে আসবে তত এডুকেশন লাইফ বেটার হবে। বৃহস্পতি যত দ্রুত আসবে এডুকেশন লাইফ কিন্তু কম্পারেটিভলি আপনার যোগ্যতা অনুসারে আপনাকে দেবে না, কম দেবে সব সময়। তো বুঝতেই পারছেন, এর যদি প্রথম বা দ্বিতীয় নবাংশের প্রথম দিকে জন্ম হয় তাহলে ঠিক আছে, কিন্তু তৃতীয় চতুর্থে নবাংশে চলে গেল মানে সে রাহুর দশা 7-8 বছর, বা লাস্ট নবাংশ হলে সে 4/1 মানে 4-4.5 বছর পাবে। তো সেই হিসাবে কিন্তু তার কোয়ালিটি অনেকটা কমে যাবে। সাবজেক্ট টু যত স্ট্রং শনি হবে তত বেটার ফল দেবে। এরা মানুষের জন্য প্রচুর করে, বিনিময়ে শুধু প্রশংসাটুকু পেলেই হয়। কিন্তু যদি এরা কাউকে শত্রু ভেবে নেয় তাহলে কিন্তু এরা লং টার্ম ব্যাটেলে যেতেও কোনো অসুবিধে হয় না, কারণ রাক্ষসের একটা প্রবৃত্তি থাকে যুদ্ধ করা, এবং তারা সতত যুদ্ধ করতে থাকে। পরিস্থিতি যাই হোক না কেন এরা সবসময় অ্যাগ্রেশনেই যাবে।
সুস্থভাবে না নিজে থাকবে না অন্যকে থাকতে দেবে। এটা এদের একটা বেসিক প্রকৃতি থাকে। যদি স্যাটার্ন দুর্বল হয় বা সেই ধরনের পরিস্থিতির এরা শিকার হয়ে যায় কখনো, এরা নর্মালি এদের মধ্যে হিলিং পাওয়ার থাকে, এরা খুব ভালো সেবা যত্ন করতে পারে। ডক্টর বা নার্স এই জাতীয় যদি প্রফেশনে এরা থাকে, এরা প্রচুর সেবামূলক কাজ করতে পারে এবং মানুষের এর দ্বারা উপকার হয়। কারণ এদের ধৈর্য শক্তি কিন্তু থাকে, কিন্তু ধৈর্য যদি একবার ভেঙে যায় তাহলে কিন্তু এরা অসম্ভব অ্যারোগেন্ট হয়ে যায়। এবং সেক্ষেত্রে বারবার বলছি, আমি কিন্তু অন্য কোনো গ্রহের কথা বলছি না, বৃহস্পতি মঙ্গলের মতন প্ল্যানেটকেও কনসিডার করে নিচ্ছি। শনি যদি বেটার থাকে তাহলে এই নক্ষত্রের কিন্তু মানে জন্ম মানে সার্থক হয় সব দিক থেকে। এরা নর্মালি সমব্যথী হয়, 35-এর পর থেকে জীবনে এরা খুব ভালো ডেভেলপ করতে থাকে, সাবজেক্ট টু দ্য স্ট্রেংথ অফ স্যাটার্ন। এদের এদের যে বুদ্ধিটা থাকে, এই বুদ্ধিটা না নর্মালি এরা এডুকেশনের থেকে অন্যান্য ফিল্ডে বেশি লাগাতে পারে। মনে করুন কোনো ডিটেকটিভ বিভাগ এরা লাগাতে পারে, কোনো কিছুর ইনটিউশন বোঝার মতন, পড়াশোনা করলো তার ব্যতি রেখে এরা লাগাতে পারে, স্মৃতিশক্তি খুব স্ট্রং হয়, স্পেশালি কোনো ইভেন্টকে এরা খুব ভালো মনে রাখতে পারে। তো এডুকেশনের ক্ষেত্রে আমি মানে বলবো যে এডুকেশন ভাবে যেভাবে দেখানো হয় অ্যাকচুয়ালি সেটা কিন্তু নয়। এডুকেশনের তো একটা সব দিকে একটা কম্প্রিহেন্সিভ ব্যাপার থাকে, তো সেই হিসাবে কিন্তু ঠিক এটা সেই অংশকে ডিমার্কেট করে না, করে মানে পুরোটা করে না, এর সাথে অনেক অ্যান্সিলিয়ারি আছে, অক্সিলিয়ারি পার্টস আছে। সেইগুলোর মধ্যে যেটা আছে এটা যে সামাজিক বিভিন্ন ঘটনা, সমাজে কার সাথে কীভাবে চলতে হবে, কার সাথে দূরত্ব, ডিপ্লোম্যাটিক জায়গাটা এদের মধ্যে খুব ভালো থাকে। এরা মানে ডিপ্লোমেসির একটা মানে পরকাষ্ঠা বলা যেতে পারে এদের মধ্যে থাকে। কিন্তু ধৈর্যচ্যুতি ঘটলে আর কোনো ডিপ্লোমেসি থাকে না, তখন একেবারে এরা একদম ব্লান্ট এবং শার্প, দুদিকেই যেরকম ব্যবহার দরকার সেরকম করতে পারে। তো অলমোস্ট আমি এই নক্ষত্র সম্পর্কে প্রায় বলে দিয়েছি। ফিমেল যদি কখনো এই নক্ষত্রে জন্ম হয় তাহলে এদের দুটো জিনিস দেখতে হয়, স্যাটার্নের অবস্থা তো দেখতেই হয়, তার সাথে মঙ্গলের অবস্থানও দেখতে হয়। মঙ্গলের অবস্থান যদি একটু গন্ডগোলের হয় তাহলে কিন্তু ম্যারিড লাইফে এরা খুব অসুখী হয়ে পড়ে এবং অলমোস্ট এরা সন্তান বা কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকে এবং শ্বশুরবাড়ির দিক থেকেও কিন্তু এরা রিভিউড হয় প্রচুর পরিমাণে। অনেক সময় ফিজিক্যালি বা মেন্টালি এদের বহু অত্যাচার সহ্য করতে হয়, কিন্তু এরা অনেক সময় সেটা বাইরে প্রকাশ করে না, মিস্ট্রি বজায় রাখে যাতে বাইরে সম্মান না নষ্ট হয়। এটা আমাদের অধিকাংশ মানুষই মধ্যেই জীবনের মধ্যে দিয়ে কম বেশি এটা যায়, এদের মধ্যে এই গুণটা খুব ব্যাপক থাকে। এবার বৃহস্পতি যখন এখান দিয়ে গোচর করবে কি ফল দেবে দেখুন। বৃহস্পতি একমাত্র প্ল্যানেট যে রাহুকে কন্ট্রোল করতে পারে, এছাড়া কোনো প্ল্যানেট কন্ট্রোল করতে পারে না। দুষ্ট ছেলেকে একমাত্র শিক্ষকই প্রপারলি কন্ট্রোল করতে পারে। মা বাবা পারে না বলেই তো স্কুল বা গুরু মহাশয়ের কাছে দিয়ে আসে যে আপনি এবার একে মানুষ করে দিন। তো রাহুকে তো মানুষ করা সম্ভব নয়, কারণ রাহু বাই বার্থ হচ্ছে ডেমন। তো ডেমন যখন বললাম যে যোনিতে আপনার জন্ম হয়ে যাবে সেটা আপনার প্রকৃতি হয়ে যাবে শুরু থেকে, সেই প্রকৃতির বাইরে আপনার আর বেরোনো সম্ভব নয় এবং আপনার লিমিটেশন, আপনার এক্সটেনশন দুটোই সেই মুহূর্তেই আপনি পেয়ে যাবেন। কিন্তু বৃহস্পতি কি করে, একে কন্ট্রোল করে রাখে। জুপিটার যখন এখান থেকে গোচরের অবস্থাগুলো দেখুন, মানে গোচর যখন শুরু করবে, নবাংশ শুরু হচ্ছে মূল ত্রিকোণ থেকে বৃহস্পতি, তো বৃহস্পতি উইল বিকাম স্ট্রেংথফুল এইখানে। তো বৃহস্পতি নক্ষত্রে কিন্তু যেটা করে সেটা হচ্ছে মানুষের সমাজের মধ্যে এডুকেশনকে স্প্রেড করে। এডুকেশন মানে আমাদের যে এডুকেশন সিস্টেমগুলো আছে সেগুলো এই প্যান্ডেমিকের জন্য দীর্ঘদিন ধরে প্রপারলি সেটা রান করতে পারছে না, বিভিন্ন রকম রেস্ট্রিকশন ইম্পোজ করে করে কাজ করতে হচ্ছে যাতে জিনিসটা না ছড়ায়, যত মানুষকে সেভ করা যায়। এই সিচুয়েশনটা কিন্তু বৃহস্পতি কাটানোর ক্ষেত্রে একটা খুব পাইভোটাল রোল প্লে করবে এখানে। অর্থাৎ 2রা জানুয়ারি থেকে 2রা মার্চ পর্যন্ত এডুকেশনে স্প্রেড করবে। সমাজের মধ্যে মানুষের মধ্যে যে মূল্যবোধ এগুলো যে খুব দ্রুত ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে সেই জায়গাটা এরা তৈরি করবে। তার সাথে মানুষের মধ্যে প্রচুর স্ট্যামিনা তৈরি করবে যে অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে যাতে সে সত্যি কথা এবং প্রপারলি তার স্টেটমেন্টটা রাখতে পারে। অর্থাৎ মানুষের মধ্যে কনভিকশন তৈরি করবে জুপিটার এখানে।
তুলনামূলকভাবে যারা করাপ্টেড বা সেমি করাপ্টেড তারা কিন্তু অনেকটা কোণঠাসা হয়ে যাবে এই নক্ষত্রে চলার সময়। রাহু প্রচুর ফ্লো অফ মানি দেয়, কিন্তু মানিটা দেয় কীরকমভাবে? ইললিসিটভাবে। অর্থাৎ যে কাজটায় আপনার অ্যাকচুয়ালি কোনো কোনো ইকোনমিক্সের থিওরি মেনে আপনি পয়সা ইনকাম করবেন না। অর্থাৎ আপনার যোগ্যতার থেকে অনেক সময় আপনি বেশি করতে পারেন বা কমও করতে পারেন। এইখানে কিন্তু একটা ব্যালেন্স তৈরি করার চেষ্টা করবে। আমাদের সোসাইটিতে যেহেতু ব্যবসা বাণিজ্য সব দিক থেকেই একটা শ্রিঙ্কেন সিচুয়েশনের মধ্যে এখনও আমরা রয়েছি, এবং আমি একটা টাইমও বলেছি যে টাইমের পর থেকে সিচুয়েশনটা দেখবেন একটু একটু করে লেসেন হবে, কমতে শুরু করবে। তো সেই হিসেবে এই সময় কিন্তু বৃহস্পতি সমাজের মধ্যে একটা মানিটারি ফ্লো আস্তে আস্তে দেবে। আমি কিন্তু বহুবার একটা মোটা দাগের আলোচনায় আপনাদের বলেছি যে অলমোস্ট 24 সালের এন্ডের আগে সমাজে কিন্তু একটা বিরাট অর্থনৈতিক দিক থেকে একটা রেভলিউশনারি ডেভেলপমেন্ট আপনি দেখতে পারবেন না। আমি কিন্তু এটা সারা বিশ্বব্যাপী হিসেবে বলেছি। আপনি কোনো দেশই দেখতে পারবেন না যে সেই দেশ মারাত্মকভাবে ইকোনমিক্যালি ডেভেলপ করছে। যদি করে থাকে বুঝবেন সেটা কিন্তু খুব খারাপ লক্ষণ, তার পতন খুব দ্রুত। কারণ এটা এই সময় নয়। কারকতার বিরুদ্ধে যদি কখনো কোনো কাজ হয় সেটা আপনার পতনকে ত্বরান্বিত করে সবসময়। তো এই সময় এটার লক্ষণ নেই। এই লক্ষণটা মোটা দাগের আমি বলে রাখলাম যে 24-এর শেষ, কিন্তু তার মধ্যেও তো অনেক এরকম স্প্যান থাকবে যখন একটু বেটার হবে। তো সেই একটু বেটার টাইম হচ্ছে এটা, যে আপনাকে অনেকটা এক্সটেনশন দেবে, মানুষের মধ্যে ধৈর্য বাড়াবে, স্থৈর্য বাড়াবে। মানুষ তার সন্তানদের প্রতি অনেক বেশি অ্যাকাউন্টেবল হবে এবং সন্তানদের কেয়ার করা, কেয়ার মানে তাদের নট অনলি এডুকেশন, তাদের এন্টায়ার সিস্টেমটাকে কেয়ার করা, এটার ক্ষেত্রে কিন্তু পিতামাতা তথা যারা গার্জিয়ান আছেন তারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বৃহস্পতি নক্ষত্রে যথেষ্ট স্ট্রেংথ থাকে। নাম্বার 2 হচ্ছে, যেহেতু এই বৃহস্পতি নক্ষত্রে টানে থাকবে এবং রাহুর সাথে এর পোস্টিংটা দেখুন, রাহু থেকে বৃহস্পতির অবস্থান 4th হাউসে, মানে 4-10-এর কম্বিনেশনে এখানে থাকবে। তো 4-10-এর কম্বিনেশনে যখন থাকে বৃহস্পতি চতুর্থ স্থান, রাহু এসে বৃহস্পতির পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটিকে অবশ্যই কিছুটা ভায়োলেট বা কিছুটা ডিস্টার্ব করবে। কিন্তু বৃহস্পতি যেহেতু টান থাকবে গতিতে, তার ফলে কি হয়, ও খুব দ্রুতই ডিস্টারবেন্সটাকে পেরোতে থাকবে। কারণ রাহুও এগিয়ে আসছে মেষ রাশির দিকে, বৃহস্পতিও যেতে থাকছে মীন রাশির দিকে। ফলে দুজনের ডাইরেকশন যেহেতু একে অপরের দিকে থাকবে, ফলে রাহু কিন্তু চতুর্থ স্থানে অবস্থান করেও বৃহস্পতিকে খুব একটা ডিস্টার্ব করতে পারবে না। কিছুটা তো অবশ্যই পারবে, কিন্তু যতটুকু পারবে ততটুকু বৃহস্পতি ট্যাকেল করে দেবে। নাম্বার 4 হচ্ছে, রাহুকে যখনই বৃহস্পতি ট্যাকেল করে বৃহস্পতির কিছুটা শক্তি ক্ষয় হয়, কিন্তু সেই শক্তিটা যতটা বৃহস্পতি যখন স্লো গতিতে থাকে তখন যতটা ক্ষয় হয়, যখন ফার্স্ট ভেলোসিটিতে থাকে তখন তার থেকে কম ক্ষয় হয়। কারণ দৃশ্যপট দ্রুত পরিবর্তন হবে, আপনি এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন না। প্রত্যেক দিন বৃহস্পতি যখন 13.5-14 মিনিট গতিতে যেতে থাকবে, এবার রাহু যে দূরত্বটা যাবে বৃহস্পতি তার থেকে প্রায় 4.5 গুণ গতিতে রাহুর দিকে এগোতে থাকবে। তো তার ফলে রাহু সেই এফেক্টটা দিতে পারবেন এবং রাহুও কিন্তু নেমে আসবে অনেকটা। অলমোস্ট এখন তো কৃত্তিকা নক্ষত্রে ঢুকেই গেছে, তো নেমে আসবে। তার ফলে সেই অনেকে প্রশ্ন করেছেন যে 4th হাউসে রাহু থাকাকালীন বা 10th হাউসে কেতু থাকার জন্য কতটা এফেক্ট করতে পারবে। অবশ্যই এফেক্ট করবে, কিন্তু কম্পারেটিভলি অনেক কম করবে। তো সেই জায়গাটাতে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির ক্ষেত্রে বৃহস্পতি যেটা দেয়, বৃহস্পতি যেহেতু আমাদের মেটেরিয়াল পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির কারক, শুক্রও তাই, কিন্তু শুক্রের মধ্যে রিপুদোষ থাকে, বৃহস্পতির মধ্যে সেটা কম্পারেটিভলি অনেক কম থাকে। প্রয়োজনের ব্যতিরেকে রিপুদোষ বৃহস্পতি কখনো দেয় না। তো সেই জায়গাটাতে অনেকটা কন্ট্রোল দেবে। নাম্বার 5 হচ্ছে, স্যাটার্নও যেহেতু বৃহস্পতির দ্বাদশে থাকবে এবং স্যাটার্নও আস্তে আস্তে গতি নেবে, ফলে বৃহস্পতিকে অনেকটা বেশি বলতে পারেন যে পুশ করা। স্যাটার্নের তো মূল ত্রিকোণে থাকবে, স্যাটার্ন কিন্তু আলটিমেটলি জানে যে আমি আমার ঘরে, আমার মূল ত্রিকোণে আমি কিছুক্ষণের জন্য হলেও বা সামান্য অংশ হলেও প্রবেশ করতে পারবো।
তো সেটা কিন্তু অবশ্যই একটা পজিটিভ দিক বৃহস্পতির জন্য, যে দ্বাদশ স্থানে দেখুন, নর্মাল কনভেনশনাল রুম দেখুন, বৃহস্পতি এবং শনির নর্মাল অবস্থান কিন্তু দ্বাদশ সবসময়, এবং লাস্ট রুমের যেটা মীন রাশি সেটা বৃহস্পতি, এবং তার দ্বাদশ ঘর কিন্তু শনির মূল ত্রিকোণ, দ্বাদশের দ্বাদশ ঘর শনি নিজে। তো সেই হিসাবে এটা ন্যাচারাল একটা পশ্চারে থাকবে বৃহস্পতি এবং শনি, সেটা বৃহস্পতির ক্ষেত্রে এবং শনির ক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই কিন্তু ভাইসি ভার্সা লাভদায়ক হবে, এবং দুজনেই যেহেতু মার্গী গতিতে থাকবে আগামী প্রায় 8 মাস মতো, এটা বেনিফিশিয়াল। তো আমাদের ইন অল আসপেক্ট মেটেরিয়াল যে সমস্ত ক্ষেত্র আছে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু বেনিফিট দেবে এই নক্ষত্রে যাওয়াকালীন। এই নক্ষত্রে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা দেখবেন, এই সময় অর্থাৎ এই জানুয়ারি থেকে মার্চের মধ্যে আমাদের এমন কিছু মেডিসিন বা এমন কিছু তৈরি হতে পারে, বা তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, বা এমন কিছু হিলিং প্রসিজিওর তৈরি হতে পারে, যেটা হয়তো আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশানে বা অন্যান্য অনেক মেজর রোগ আছে যেগুলোতে এখনও আমরা হয়তো অতটা সমর্থ হয়ে উঠতে পারিনি সেটাকে ট্যাকল করতে, সেই রিলেটেড কিছু জায়গাও আমরা কিন্তু ট্যাকল করতে পারি, এরকম একটা প্রবাবিলিটিও কিন্তু তৈরি হচ্ছে। তো সব দিক থেকে এই জায়গার গোচর কিন্তু খারাপ দেবেন। এবার নেগেটিভ একটা জিনিস বলি, এক্সপেন্ডিচার খুব বাড়িয়ে দেয় এই নক্ষত্রে বৃহস্পতি থাকাকালীন, জমানোর মানসিকতা কমিয়ে দেয়। স্পেশালি মানুষ জীবনকে কিছুটা উপভোগ করতে চায়, সেটা মনে করুন কোনো জায়গায় ঘোরা, তার মধ্যে একটা মেজর, এই নক্ষত্রের কিন্তু ঘোরার প্রবৃত্তি খুব থাকে, তারা ঘুরতে পারুক বা না পারুক, তারা বিভিন্ন দেশ দেখতে বা সেগুলোকে ভ্রমণ করতে ভালোবাসে, তো তার পেছনে একটা এক্সপেন্ডিচার হবে। এছাড়া বিভিন্ন ভোগ্যপণ্য কেনার ক্ষেত্রেও কিছুটা এক্সপেন্ডিচার হতে পারে, ভেহিকেল তাদের মধ্যে মানে ওয়ান অফ দেম, বা ঘরের কোনো জিনিস, কিন্তু মনে রাখবেন সেটার কিন্তু ডেপ্রিসিয়েশন ভ্যালু অনেক বেশি থাকবে, অর্থাৎ যে দামে কিনবেন পরের বছর দেখা যাবে তার 30% ভ্যালু কমে গেছে, কিন্তু তাও মানুষ কিনবে, এটা এই ধরনের একটা নেতিবাচক দিক আছে। আরেকটা দিক বলে রাখি, যাদের ক্রনিক পেট রিলেটেড সমস্যা রয়েছে, রাহু কিন্তু অ্যাকচুয়ালি ভীষণ ঠান্ডা প্ল্যানেট, হ্যাঁ, আর আমাদের পেটের ধর্ম হচ্ছে গরম। তো বৃহস্পতি যখন এখানে অবস্থান করবে তো সরাসরি সিংহ রাশিতে দৃষ্টি দেবে, তো আমাদের পেটের জায়গা সেটা, তো এমনিতেও শীতকাল যাবে, তো যারা নর্মালি হেভি ফুড নেন আর কি, তারা চেষ্টা করবেন একটু বুঝে শুনে খাওয়া দাওয়া করার, যেহেতু শীতকাল থাকবে অন্তত তার একটা মেজর অংশ, তো সেই হিসাবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু কন্ট্রোল রাখবেন, এবং খাওয়া দাওয়া থেকে যদি কখনো দেখেন যে প্রেশার বাড়ছে বা রিলেটেড প্রবলেম করছে, তাহলে অবশ্যই ডক্টর দেখিয়ে নেবেন। এইটাই শুধু বলা। আর একটা হচ্ছে কমিউনিকেশনের জায়গাকেও কিন্তু, যেহেতু বুধের পোস্টিং ভালো থাকবে অন্তত প্রথম দিক পর্যন্ত, বুধ বকরি হবে মকর রাশিতে ঢুকে, শুক্র এ সময় বকরি থাকবে জানুয়ারি মাসের শেষ পর্যন্ত, কিন্তু কমিউনিকেশনের জায়গা কিন্তু বেটার দেবে। বাট বুধ যখন বকরি হয়ে যাবে মকর রাশিতে ঢুকে, তখন কিন্তু কিছুটা মিসকমিউনিকেশন তৈরি করতে পারে, প্রবাবিলিটি, সেটা আমি বুধের গোচর যখন বলবো আর একটু ডিটেলস স্টাডি করে তারপরে আপনাদের বলে দেবো, বাট অ্যাজ এ হোল একটা প্রবাবিলিটি আছে তৈরি করার। তো এই নক্ষত্রের জাতক জাতিকার সাথে বৃহস্পতির যখন পাস করবে গোচরে, কিন্তু মোরলেস সে খারাপ ফল দেবে না, ভালোই ফল দেবে, এবং তার সাথে প্রোডাকশান রেট কিন্তু অনেক বাড়াবে, অর্থাৎ মানুষের ডিমান্ডও বাড়বে, তার ফলে প্রোডাকশান বাড়বে, তার ফলে সোসাইটিতে একটা ইকোনমিক যে একটা শিথিলতা হয়ে রয়েছে সেটা কিন্তু কিছুটা হিল হবে এ সময়। যাই হোক, আমি পুজোর মধ্যে অনুষ্ঠান, যদি খুব গুরুত্বপূর্ণ কিছু সিচুয়েশান না হয়, তো 4 দিন অনুষ্ঠান না করারই ইচ্ছে আছে। একান্ত যদি কোনো রকম আপনাদের তরফ থেকে কিছু না মানে ডিমান্ড আসে, নাই করব, দশমীর পরেই করব। ভালো থাকবেন প্রত্যেকে, ভালো মতন পুজো কাটান। আজ গতকাল শনি ডাইরেক্ট হয়ে গেছে, আজকে আমি 11 তারিখই অনুষ্ঠান করছি দুপুরবেলা, তো গতকাল শনি ডাইরেক্ট হয়ে গেছে, এবং সময়টা কিন্তু এখনও খারাপ আছে। অ্যাজ এ হোল একটু কন্ট্রোল রাখবেন, আর 14-15 দিন মতো, তারপরে সিচুয়েশান আস্তে আস্তে দেখবেন হিল হতে থাকবে। এই সময়টা এখনও 2টো প্ল্যানেট কিন্তু, এবং শনি কিন্তু আজকে যখন আমি অনুষ্ঠান করছি তখনও কিন্তু স্যাটার্নের কোনো মুভমেন্ট হয়নি, অর্থাৎ কালকে রাত থেকে আজকে আমি দুপুরবেলা অনুষ্ঠান করছি, এখনও পর্যন্ত সে যে ডিগ্রিতে বকরি হয়েছিল সেই ডিগ্রিতেই আছে। আমি দেখলাম ওই 2:30-3:45 পরে গিয়ে
ও 16 মিনিট থেকে 16 সেকেন্ড থেকে 17 সেকেন্ডে যাবে, অর্থাৎ 12 ঘন্টায় স্যাটার্ন মাত্র 1 সেকেন্ড তার গতি বৃদ্ধি হবে। আপনারা অনেকেই হয়তো পেপারে দেখতে পাচ্ছেন যে স্যাটার্নকে খালি চোখে দেখা যেতে পারে, এটাই হচ্ছে ব্যাপার যে স্যাটার্ন এখন পৃথিবীর সব থেকে কাছাকাছি আছে যে যার কক্ষপথের মধ্যে। তার ফলে সেটা দেখা যেতে পারে হয়তো আকাশ পরিষ্কার থাকলে বা সাধারণ মানের কোনো টেলিস্কোপ দিয়ে খুব সহজেই দেখা যেতে পারে। কিন্তু দেখবেন 15-18 দিনের মধ্যে স্যাটার্ন যত গতি নেবে তত আস্তে আস্তে কিন্তু আবার পৃথিবীর কক্ষপথের সাপেক্ষে শনি কিন্তু আবার দূরে যাওয়া শুরু করবে এবং ডিসঅ্যাপিয়ার্ড হয়ে যাবে। তো যারা দেখতে চান, যাদের সিলেস্টেরিয়াল ফেনোমেননের প্রতি অ্যাট্রাকশন আছে, তারা কিন্তু এই সময় দেখতে পারেন। এটা যখন মার্গী থেকে বকরি হয় তখন, আবার বকরি থেকে মার্গী হয়, দুটো ফেজে এই সিচুয়েশনটা হয়, কারণ এখন সব থেকে কাছে আছে কম্পারেটিভলি, তার মানে যার যার কক্ষপথের মধ্যে। ভালো থাকবেন প্রত্যেকে, ভালোভাবে পুজো কাটান, বাট রেস্ট্রিকশন অবশ্যই মেনে চলবেন দয়া করে, সেগুলোকে মানে অবহেলা করবেন না। নমস্কার।